একটা নির্বাচিত বডি, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে পারে, পার্লামেন্ট হতে পারে, বাট একটা নির্বাচিত বডির মাধ্যমে আগে এই সংশোধনীগুলো মানে আপনার সংবিধানের সংশোধনীগুলো রচিত হতে হবে, তারপরই গণভোটে যেতে পারে। কিন্তু আমরা গণভোটে দিচ্ছি, কোনো নির্বাচিত বডি কিন্তু এটা করে নাই। সো হওয়া আইডিয়ালি কী উচিত, জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা একই সাথে পার্লামেন্ট মেম্বারও হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বারও হবে, তারা এই সংশোধনীগুলো আনবে এবং সংশোধনীগুলো যেহেতু তারা অলরেডি সনদে সিগনেচার করেছে, সো এই আঙ্গিকেই আনবেন। এবং সবাই যে যেটা করেছেন, মনে করেন বিএনপি বলেছেন একটাতে না, তাহলে বিএনপি জিতলে বিএনপি এটা আনবেন না। জামাত বলেছেন একটাতে না, যদি জামাত জিতেন জামাত আনবেন না। আমার দল এনডিএম বলেছে একটাতে না, আমরা জিতলে আমরা আনবো না। এই জায়গা থেকে সনদটা ফাইনাল হবে, তারপর গণভোটে যাবে। এইটা হলো আসলে বোথ লিগাল অ্যান্ড প্রসিডিউরালি এইটা হলো সঠিক। কিন্তু আমরা কি করলাম, আমরা গণভোটে আগে চলে গেলাম। সো অনেক ধরনের ভুল ত্রুটি এই কর্মকাণ্ডের ভিতরে রয়ে গেছে। এটা কি বলা যায় যে যে দল ক্ষমতা যাবে সে সংসদে উঠে এই গণভোট বা পুরো সিদ্ধান্তটাকে চাইলে বাতিল করে দিতে পারে সংসদে একটা বিলে? দেখেন, গণভোটটা যদি পুরো প্রসেসটা যদি আইনসঙ্গত না হয়, তাহলে কোর্টই বাতিল করে দিতে পারে। মানে সরকারের প্রয়োজন নাই, কোর্ট বাতিল করে দিতে পারে। এর জন্য কিন্তু আইনসঙ্গত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি আপনাকে বলছি যে গণভোট আগে হওয়াও কিন্তু একটা প্রবলেম, যে আপনি কোন জিনিসটা গণভোটে দিলেন, এটা তো আপনার ইখতিয়ার নেই ওই জিনিসটা গণভোটে দেওয়ার। গণভোটে যাওয়ার আগে সেটা নির্বাচিত একটা বডির মাধ্যমে তৈরি হতে হবে। আপনি যদি এখন বলেন যে যেই দলগুলোকে আপনারা ডেকেছিলেন এরা নির্বাচিত বডি, এটা তো সত্যি না ভাই। এখন মনে করেন 35টা দল ডেকেছিল, 35 দল সমান আঙ্গিকে ডেকেছিল, মানে বিএনপির যতখানি আওয়াজ, এনডিএমের ততখানি আওয়াজ, এনসিপির ততখানি আওয়াজ এবং জামাতের ততখানি আওয়াজ, ঠিক আছে। এখন নির্বাচনে যে যদি সবাই আমরা সেম ভোট না পাই, তাইলে কি সেম আওয়াজ হওয়ার কথা ছিল? নির্বাচনে যে যদি দেখি যে মনে করেন 200 আসন বিএনপি জিতেছে, বাকি 35টা দল মিলে 100 আসন জিতেছে, তাহলে কি আসলে আওয়াজটা ঠিক হলো? সেরকম অনেক প্রশ্ন রয়ে যায় না? এই কারণেই আমি বলছি প্রসিডিউরাল অনেকগুলো ঘাটতি আছে। তারপরও আলটিমেটলি সংসদে তো এই দলগুলোই যাবে। তাহলে এদেরকে যদি সমন্বয় করে সম্মিলিতভাবে, মানে এদের কথা রেখে, এদেরকে যে কথা দেওয়া হয়েছিল সেই কথা রেখে যদি কাজটা করা হতো, তাহলে হয়তো কেউ আর চ্যালেঞ্জ করতো না। কিন্তু তাদের কথা তো রাখা হয় নাই, তাদের নোট অফ ডিসেন্ট তো যাচ্ছে না, একবার একটা প্রশ্ন হ্যাঁ না, ঠিক না? তাহলে তাদের এত বড় কি দায়ভার আছে যে এইটা লিগাল না হইলেও জোর করে লিগ্যালিটি মেনটেন করাবে? যদি বলি যে ইউনূস সরকার একটি নির্বাচন দিতে যাচ্ছে, বিগত প্রায় 1 বছরের অধিক সময় ধরে ক্ষমতা চালাচ্ছে, পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন, তার ক্ষমতার সময়টুকু? দেখেন, তার ক্ষমতার সময়টুকু অনেক ভুল ত্রুটি আছে, বাট সবচেয়ে বড় প্রবলেম যেটা, যে তার ক্ষমতা তো এত লম্বা, এত বিস্তারিত হবার কথা ছিল না। বাংলাদেশের জনগণ আমরা সবাই লড়াই করেছিলাম স্বৈরাচার পতনের জন্য। তারপর হতেই পারে এর ভিতরে অনেকের বিশ্বাস ছিল আমরা এইটা বদলাবো ওইটা বদলাবো, কিন্তু একত্রিত ঐক্য যে বিশ্বাসে হয়েছিল সেটা হলো স্বৈরাচার পতন। এর বাইরে অন্য কিছুর সাথে কিন্তু ঐক্য ছিল না। তারপর কিছু গ্রুপ বলেছে একে চাই, কিছু গ্রুপ বলেছে ওইটা চাই, এবং মাঝখানে কেউ বলেছে 5 years of ইউনূস, এগুলো অনেক হতে পারে, বাট ঐক্যটা ছিল স্বৈরাচার পতন। তো স্বৈরাচার পতনের পর ওই ঐক্য ধরে রাখার একটা উপায় ছিল নির্বাচন, এবং আসলে সরকারের লেজিটিমেসির জন্য নির্বাচন দরকার। সেই লেজিটিমেসিটা ওনারা দিতে পারেন নাই, এবং একই সাথে গত 15 মাসে বড় দাগে অনেক কিছু ওনারা অ্যাচিভ করতে পারেন নাই। শুরুতে দ্রব্যমূল্য একটা নিয়ন্ত্রণ ছিল, এখন সেটাও নাই। ওভারঅল অর্থনৈতিক একটা ধসের দিকে আমরা দেশ আগাচ্ছে। পুলিশ প্রশাসন এখনও তারা শক্তিশালী করতে পারে নাই। সো মানে আপনি যেই দিকেই তাকান, কোনো সমস্যারই কোনো সমাধানের আশপাশ দিয়ে আমরা আসিনি। তাহলে এগেন একটা নির্বাচিত সরকারের দরকার ছিল না। সো দ্য ভেরি ফ্যাক্ট যে তারা শুরুতেই নির্বাচনে কোনো রোডম্যাপ দেয় নাই, পরিষ্কার কিছু বলেনি, জানায়নি, এবং এখনও আমরা অনেকেই এখন আশঙ্কা করছি, যদি আমি পুরোপুরি বিশ্বাস করি যে ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, আমরা সবাই নির্বাচনের দিকে যাচ্ছি, নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং আমাদের সকলের প্রচেষ্টায় সুষ্ঠু একটা নির্বাচন হবে। বাট তবুও অনেকের আশঙ্কা তো আছে। এই আশঙ্কার জন্য দায়ী কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের কথা যেহেতু বললেন, যে গুঞ্জন শোনা যাচ্ছে বা যাচ্ছে, এটা কতখানি সত্য? না না, এটা কোনো গুঞ্জন না। আমরা জোট, এবং জোটের অংশীদারিত্বে আমার দল যে কয়টা সিট পাবে বা পাচ্ছে, তার ভিতরে একটা অলরেডি ফাইনালাইজড হয়ে গেছে, সেটা হলো ঢাকা 13। কারণ এগেন আমরা জোটের পক্ষ থেকে যেটা হয়েছে, এগেন জোটের নেতৃত্বে যেহেতু বিএনপি আছে, সো সব ডিক্লারেশন, সব ফাইনাল ডিসিশন তো জোটের নেতার কাছ থেকে আসে, কিন্তু জোটের ভিতরে ফুল আলোচনা হয়েই আসে। সেই জায়গা থেকে জোট নেতৃত্ব থেকে জোটের প্রধান নেতৃত্ব বিএনপি থেকে জোটের বাকি নেতৃত্বে যারা আছেন তাদের সিটগুলো অলরেডি কনফার্ম করা হয়েছে,
এবং বাকি সিটগুলো নিয়ে আমরা এখনো আলোচনায় আছি। আলোচনায় থাকার আরেকটা বড় কারণ আছে হলো যে এখনো কয়েকটা দল আছে যাদের সাথে আমরা আলোচনায় আছি তারা জোটে আসবে কিনা। এইগুলো ফাইনাল হয়ে গেলে ফুল জোটের ডিক্লারেশনও চলে আসবে। জোটের ডিক্লারেশনও বিএনপিই দেবে। কেন? কারণ জোটের নেতা বিএনপি, বাট বিএনপির সিট না, কিন্তু এটা জোটের সিট, যেই জোটের নেতা বিএনপি। আপনাদের তাহলে কতগুলো সিট আপনারা পাচ্ছেন এগেন যেটা আমি আপনাকে বললাম, মানে এনডিএম কতগুলো পাচ্ছে, জোটের সব ডিসকাশন যেটা এখনো ফাইনাল হয়নি, ফাইনাল সংখ্যাটা আমি আপনাকে বলতে পারছি না। কেমন আশা করছেন আপনারা বিএনপি থেকে? না, আমরা আশাবাদী যে আমাদের ভালো ক্যান্ডিডেটস যারা আছেন তাদের সঠিক মূল্যায়ন হবে। এই যে ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলো তরুণ নেতাদের ছেড়ে দিচ্ছে, বিএনপির এই কার্যক্রমটাকে কিভাবে দেখছেন? দেখেন, ঢাকার কোন আসন কাকে ছেড়েছে আসলে এটা আমি বড় দাগে আমি এটার সাথে পরিচিত না। ছেড়ে দিচ্ছে বলতে আমি পরিচিত জোটের আসনের সাথে। হ্যাঁ, এবং জোটের আসনের কথা যদি বলেন তাহলে জোটের পক্ষ থেকে আমাকে ঢাকা 13 দেয়া হয়েছে। ঢাকা 13তে আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ সামনে আরও শক্তভাবে কাজ দেখবেন। জোটের আসন হিসাবে, মানে জোটের সঙ্গী হিসাবে আন্দালিব রহমান পার্থকে ঢাকা 17 দেয়া হয়েছে, এবং আন্দালিব রহমান পার্থ কিন্তু 2018 সালেও ওই জোট থেকেই জোটের অংশীদার হিসেবে ঢাকা 17তে নির্বাচন করেছিলেন। সো এখানে আসলে এটা তারুণ্য বা বয়োজ্যেষ্ঠ এটার কোনো বিষয় না, এটা হলো দায়িত্ব। আর এগেন আন্দালিব রহমান পার্থ এবং আমি যেহেতু একই ব্যাচের, আমরা দুজনেই 50 পার করে গেছি, বেশ কিছুদিন হয়ে গেছে। সো কতখানি আসলে আমাদেরকে আপনারা তরুণ বলতে পারেন এটা নিয়েও আমি একটু সন্দিহান। বাকি অন্য সিটগুলো বিএনপির, যেহেতু বেশিরভাগই সিটগুলো বিএনপির নিজের দলীয় কাঠামোর ভেতরে, তাদের দলীয় নেতৃবৃন্দ, তো তাদের দলীয় নেতৃবৃন্দকে তারা কি চিন্তায় কি হিসেবে দিয়েছে এটা নিয়ে তো আমি আলোচনা করতে পারি না। তরুণ বলাতে মানে আপনারা তো তরুণদের আইডল, আমরা অনেকে দেখি বা আমরা যারা আছি তরুণ হিসেবে আমরা জানি। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি বলতে চাচ্ছি তরুণদের যে নিয়ে আসবে বিএনপিতে ক্ষমতায়, এটা কি বিএনপির একটা ইতিবাচক দিক কিনা? মানে তাদের একটা পলিটিক্সের ক্ষেত্রে, যেমন ইশরাক, জি হ্যাঁ, এখানে আপনি আছেন, আন্দালিব, তুলি আপু, সবাই মিলে যে তরুণ ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ আসনগুলো দিল, এটা কি বিএনপি রাজনীতিতে প্রথম কিনা বা ইতিবাচক কিনা? দেখেন, যেটা হয়েছিল এটা নতুন না, অবভিয়াসলি। আপনি বিএনপির প্রথম পার্লামেন্টারি নির্বাচনে যদি যান, আপনি দেখবেন যে অ্যাভারেজ এইজের, মানে অ্যাভারেজ বয়স কিন্তু আসলে বেশ কম ছিল। তো এখন যেটা হয়েছে, এগেন আমাদেরকে যদি তরুণ ধরেন মাশাআল্লাহ, কিন্তু আপনার দেখতে হবে অভিজ্ঞতা, এবিলিটি এবং কে কতখানি অবদান ইতিমধ্যে রেখেছে। তো আপনি যদি আন্দালিবের কথা বলেন, আপনি যদি আমার কথা বলেন, আমি আমার কথা তো আর বলতে পারি না, আমার কথা বাদ দেন, বা তুলির কথা বলেন, উনি তুলি মায়ের ডাক নিয়ে যা কিছু করেছেন, স্বৈরাচার সরকারের যত শক্ত বিরোধিতা করেছেন, এই সব কিছুর মাধ্যমে উনি প্রমাণ করেছেন যে উনি অনেক কিছু করতে সক্ষম। উনি সাহসী, ওনার ইন্টেগ্রিটি নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। উনি আসলেই জনতার সেবা করতে চায় এবং ইতিমধ্যে করেছেন, শক্তভাবে বড় আওয়াজ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। সো এই যে নিজেদেরকে প্রমাণিত করবার পর তার বয়স কত, এটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। যারা আসন পেয়েছে তারা সবাই তাদের প্রমাণের সাহস, আমি তাই মনে করি, সেই কারণে বিবেচনা করেছে। মানে এখানে যদিও তুলি আসলে আমাদের জোটের সিট না, বাট তবু যেহেতু আপনি তুলির নামটা বলেন তার জন্য আমি তুলির কথা বললাম। সো এখানে যদি কেউ নিজেকে প্রমাণ করে থাকে তাহলে সেটাই তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তার বয়স কত এটা তো গুরুত্বপূর্ণ না। ভাই, এই বাইকটা আমি আরেকবার চাচ্ছি আর কি, মানে আমি এটাকে মোটর হবে বা যারা নতুন মুখ আসতেছে তাদের কেন দেওয়া হচ্ছে, এটা বললাম না, মানে একটু তুলি পার্থ ভাই একটু বেশি আসছে আপনার দিক থেকে, একটু বেশি, মানে আপনাদের কাজের জন্য, আপনাদের সাহায্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি নামগুলো ছেড়ে দিয়ে বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি সরি, হ্যাঁ, কারণ নিজেরটা তো বলা যায় না ভাই, বুঝছেন না? হ্যাঁ, মানে আমি আমার নাম ছাড়াই বলি। হ্যাঁ ঠিক আছে, যারা আসন পেয়েছে তারা। জি 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 জি, ওকে, আমি আবার এটা শুরু করছি। জি, দেখেন, বিএনপি দলগতভাবে কাদেরকে আসন দিয়েছেন, তারা তরুণ কি তরুণ, এটা নিয়ে আমি আসলে বড় দাগে আলোচনা করতে পারি না। তবে প্রথমে আমি জোটের কথা বলবো এবং দলগতভাবে কয়েকজন জন্য সেম জিনিসটা অ্যাপ্লাইজ, যে আপনি যদি কাজে প্রমাণ করে থাকেন, স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে আপনি কত সোচ্চার ছিলেন, আপনি কত সাহসিকতা দেখিয়েছেন, দেশপ্রেম কতখানি দেখিয়েছেন, আপনার ইন্টেগ্রিটি কতখানি ইনট্যাক্ট, এবং আপনি রাজনীতি এবং রাজনীতির বাইরে নিজের কর্মদক্ষতা কতখানি দেখিয়েছেন যে আপনি সেবা জনগণকে কতখানি দিতে পারবেন, তার ভিত্তিতে যদি আপনাকে একটা পজিশন দেয়া হয় তাহলে আপনার বয়স কত এটা একেবারেই বিবেচ্য বিষয় হওয়ার কথা না। ওকে ভাই, এই উত্তরটা আমার দরকার ছিল। জি, আচ্ছা, আরেকটু শেষ করে দিই। নির্বাচন নিয়ে তো বললেন,
কিছুদিন আগে আওয়ামী লীগ সন্ত্রাস করলো, লকডাউন নামে বাস পোড়ালো, আওয়ামী লীগ কি নির্বাচন ঠেকাতে পারবে কিনা, বা আপনারা তাদের এই ব্যবস্থাগুলো ঠেকানোর ক্ষমতা রাখেন কিনা? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার দ্বিতীয় পার্টের প্রশ্নের দ্বিতীয় অংশটা একেবারেই মানে কোনো ধরনের গুরুত্ব নেই এটাতে, কারণ প্রথম পার্টটা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের কোনো ধরনের কোনো শক্তি নেই নির্বাচন ঠেকানোর। গত কয়েকদিন যেটা দেখেছেন, লকডাউনটা আসলে মানুষ একটু ছুটি চেয়েছিল ঢাকা শহরে একটু, বাট এই লকডাউনটা সেই কারণে আর কি অনেক দূর ঢাকা শহরে একটু খালি খালি ছিল, স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছে, ঝামেলা করার কী দরকার। বাট যে কয়টা বাস পড়েছে এবং অত্যন্ত মর্মান্তিক, একজন বাস ড্রাইভার ইন্তেকাল করেছেন, কিন্তু ওই মর্মান্তিক ঘটনা বাদ দিলে যে কয়টা বাস পুরানো বা ককটেল ফেলা বা পেট্রোল বোমা ফেলার ঘটনা ঘটেছে সবগুলো টোকাইদেরকে দিয়ে করা হয়েছে। মানে তাদের এতটুকুও কর্মী বাহিনী নাই, মানে রাস্তায় নামার কর্মী বাহিনী তো নাই, এতটুকুও কর্মী বাহিনী নাই যারা এই কাজগুলো করতে পারে। এগুলো একেবারে টোকাইদেরকে দিয়ে টাকা দিয়ে করানো হয়েছে। তো টাকা দিয়ে টোকাইদেরকে দিয়ে অর্থনৈতিক অবস্থা যখন খারাপ তখন অনেক কিছুই করানো যেতে পারে। তাও তারা কতটুকু করতে পেরেছে? 2-3টা বাস, 3-4টা ককটেল, 3-4টা পেট্রোল বোমা, এত বড় হাক ডাক দিয়ে এদের কোনো শক্তি নাই, এরা কিচ্ছু করতে পারবে না। আর যতটুকু এই যে 2-4টা ককটেল ফোটাতে পারছে, এইটাও যদি আমরা তাদের টাকা পাচারের যে লাইনটা, এটা যদি বাংলাদেশ ব্যাংক আরেকটু শক্ত হয়ে বন্ধ করে দিতে সক্ষম হয়, তাহলে এইটাও রাতারাতি বন্ধ হয়ে যাবে। সো না, আওয়ামী লীগ থেকে ভয় করার কিচ্ছু নাই। ভয় করার অনেক কিছু আছে আমাদের নিজেদের ব্যর্থতার মধ্যে থেকে, যে আমরা এই যে এখন একটা দল কর্মসূচিতে নামে, আরেকটা দল এইটা বলে, সরকার এর সাপোর্ট দেয়, ওর সাপোর্ট দেয়, এই জায়গাগুলো, এগুলো হলো আশঙ্কার কারণ। আওয়ামী লীগ আশঙ্কার কোনো কারণ না। এগুলো যদি না থাকতো, যেমন ওখানে আওয়ামী লীগ যেদিন লকডাউন দিয়েছে তার আগের 3-4 দিন ধরে টানা যদি আরেক কয়েকটা দল মিলে রাস্তায় কর্মসূচি না রাখতো, তাহলে আওয়ামী লীগের লকডাউন নিয়েও কেউ চিন্তা করতো না। সো না, আওয়ামী লীগ ইজ নট দ্য থ্রেট, আমরা নিজেরা নিজেরাই থ্রেট, এইটা পরিষ্কার করতে হবে।